পৃথ্বীরাজ দা, আমরা যেরকমটা দেখলাম এই জয়ন্ত সিং যাকে নিয়ে বঙ্গ রাজনীতি তোলপাড়, পুরো ঘটনাটা যদি একটু বিস্তরে বলো। আজকে তুমি হাইকোর্টে আইনের দ্বারস্থ হলে। না দেখুন, খালি জয়ন্ত সিং তো নয়, আমরা দেখতে পেয়েছি যে গত কয়েক দিনে এই কিছু সপ্তাহ আগে থেকে প্রায় আমরা শিলিগুড়ি থেকে একের পর এক ঘটনা দেখতে পাচ্ছি। প্রথমে শিলিগুড়িতে বিবস্ত্র করে মারধর, পরবর্তীকালে চোপড়া যেখানে শরিয়াতি লয়ের কথা বলছে, কে বলছে? শাসক দলের বিধায়ক হামিদুর রহমান, কি দুর্দণ্ড প্রতাপ নেতা। তারপরে আমরা দেখতে পেলাম কি এই গড়ি গড়ি আস্তে আস্তে বউবাজারে চলে এলো, যেখানে ইরশাদ আলীকে গণপিটুনি, এবং তার পরবর্তীকালে যার নাম এলো তার নাম জয়ন্ত সিং, অর্থাৎ কামারহাটি আরিয়াদহের ত্রাস। তো এই বিষয়ে হচ্ছে আপনারা দেখতে পেয়েছেন যে তার প্রথম কথা বিভিন্ন অভিযোগ তার নামে উঠে এসছে, তাকে সে কী কী করেছে সেগুলো আর আলাদা করে বলছি না, সমস্ত সংবাদ মাধ্যম বলেছে, আপনারা সকলেই অবগত। কিন্তু আমার খুব খারাপ লেগেছিল যখন আমি একটা ভিডিও কিছুদিন আগে পাই, যেখানে আমি দেখতে পাই যে একটা নারীকে কিভাবে আরিয়াদহ তালতলা ক্লাবের মধ্যে ঢুকিয়ে কি নৃশংসভাবে মারা হচ্ছে। মানে এ ঘটনা পশ্চিমবঙ্গ দেখবে আমার মনে হয়নি কোনোদিন, অন্য রাজ্য দেখতে পারে কিন্তু পশ্চিমবঙ্গ দেখবে আমার মনে হয়নি, কারণ এটা শান্তির বাংলা হিসেবে মানুষ জানতো। তো যাই হোক, সেইখানে আমরা দেখতে পেলাম যে এই জয়ন্ত সিংয়ের কিছু লোকজন সেখানে মারধর করছে, এবং সেই ভিডিওটা আমার কাছে আসায় সেটা আমি আমার দলকে দিই। কারণ দেখুন, সত্যতা না যাচাই করে যে কোনো ভিডিও কোথাও দেওয়া উচিত নয় বা পোস্ট করা উচিত না, স্বাভাবিকভাবে সেটা আমরা দলকে দিই। দল বলতে ভারতীয় জনতা পার্টির হাতে তুলে দিই, এবং সেইখানে আমাদেরই রিসার্চ টিমের একজন ছেলে সেটিকে টুইট করে, তো তার নাম শুভম মণ্ডল। তো এই টুইট করবার পরেই আমরা দেখলাম যে এই রাজ্যে মানে আইনের শাসন না, শাসকের আইন চলে। হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল প্রথমেই এই অপরাধীদের গ্রেপ্তার করা, কিন্তু আমরা দেখতে পেলাম এই অপরাধীগুলোকে ছেড়ে দিন, পুলিশ আমাদের ফোন করল, পুলিশ শুভমকে রাত্রে ফোন করল, রামপুরহাট থানা থেকে বলছে ইমিডিয়েট এসে দেখা করতে হবে, বড়বাবু ডাকছে। শুভম বলছে, আরে আপনি যে ডাকছেন আমি কি করেছি, আমার অপরাধটা কি? না, বড়বাবু ডাকছে, আপনাকে আজকে আসতেই হবে। যাই হোক, তারপরে আমরা দেখতে পেলাম শুভম বলল যে রাত হয়ে গেছে, আমি এখন যেতে পারবো না, আমি যদি কাল সকালে যাই কোনো অসুবিধা হবে। তো এমত অবস্থায় এই কথাবার্তা চলার পরে আমরা দেখলাম যে হঠাৎ শুভম মণ্ডলের বাড়িতে পুলিশ পৌঁছে যায়। স্বাভাবিকভাবে আমরা কি জানি, যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কাউকে গ্রেপ্তার করা হয়, তাকে হয় যদি এফআইআরের ভিত্তিতে করা হয় সেকশন 41-এ নোটিশ করতে হয়, কিংবা যে কোনো ভিত্তিতে, যে ভিত্তিতেই গ্রেপ্তার করা হোক তার একটা নোটিশ দিতে হয়। কিন্তু শুভম মণ্ডলকে কোনো নোটিশ দেওয়া হলো না, তাকে তুলে নিয়ে চলে গেল। সেটা খালি থানা নয়, তাকে এসডিপিও পর্যন্ত ফোন করে, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। তো যাই হোক, তাকে তুলে নিয়ে যায় এবং তাকে ইন্টারোগেট করার পরেই যখন তার কাছ থেকে সূত্র মারফত জানতে পারে যে এটা আমার থেকে, অর্থাৎ আমি ভারতীয় জনতা পার্টিকে দিয়েছি, তখন পুলিশ স্যার পরের দিন সকালবেলা আমার চোখ খুলতেই দেখি পুলিশের চোখ খুলে গেছে, এবং পুলিশ তাদের এই ইনভেস্টিগেশন না করে আবার আমায় ফোন করে বলা হয় যে আপনি পৃথ্বীরাজ মুখার্জি বলছেন? আমি বলছি, হ্যাঁ বলছি, বলুন। বলছে আমি বেলঘড়িয়া থানা থেকে। আমি বললাম, বেলঘড়িয়া থানা থেকে কী হয়েছে ম্যাটার বলুন? আমি তো অপরাধী নই, আমি তো চোর নই, আমি তো ক্রিমিনাল নই, আমি তো তোলাবাজ নই, আমি তো সিন্ডিকেট চালাই না। যাই হোক, এবার তখন বলছে না, আপনাকে বড়বাবু ডেকেছে। একই টোন, শুভমের ক্ষেত্রে যে টোন আমার ক্ষেত্রেও তাই টোন। তো যাই হোক, আমি বললাম যে এরকম বড়বাবু ডাকলে তো যাওয়া যায় না, আপনি আমার একটা নোটিশ ইস্যু করুন। আপনি যতক্ষণ না আমার একটা নোটিশ দেবেন আমি কি করে বুঝবো কার ভিত্তিতে আমি আজকে থানায় যাচ্ছি? কারণ এখনকার যা পরিস্থিতি, এখন রাজ্যের যা পরিস্থিতি, তাতে পুলিশকে মানুষ বিশ্বাস করতে পারে না। কারণ আমরা দেখতে পাই দিকে দিকে পুলিশ কাউকে ধরে এনডিপিএস দিয়ে দিচ্ছে, মানে এমন সব অভিযোগ করছে যে মানে বাংলায় আর সুস্থ রাজনৈতিক পরিস্থিতি তারা রাখতে দিচ্ছেন। তো যাই হোক, তারপরে আমি বলি তাহলে আমি একটা নোটিশ করুন। তখন হঠাৎ পুলিশ ছুটটা উল্টো দিকে করে, ও আচ্ছা নোটিশ দিতে হবে, ঠিক আছে আপনাকে অফিসিয়ালি আমরা একটা নোটিশ পাঠিয়ে দেবো। সকাল 10:13 আমার কাছে কল আসে। কবে নাগাদ? কালকে এই ঘটনা, গতকাল মানে 10 তারিখ, 10ই জুলাই। কালকে 10:13 ফোন আসার পর রাত্রিবেলায় ঠিক ঘড়ির কাঁটায় যখন 11টা টপকালো, সারাদিন কিছু বলতে পারেনি। ঠিক 11টা টপকানোর পর আমরা দেখতে পেলাম 11:03 পুলিশ আমার বাড়িতে আসে, তার সিসিটিভি ফুটেজও আছে, সমস্ত কিছু আছে। তো প্রথমে এসে আমার খোঁজ করে, প্রথমে নোটিশ ইস্যু করে, আমার খোঁজ করে। 11:03 এসে খোঁজ করবার পরে, ইনভেস্টিগেশন করবার পরে 11:06 দেওয়া হয় সেই নোটিশ, এবং বলা হয় কালকে সকাল 11টার মধ্যে পৌঁছতে। তো আমি সেই ঘটনা শোনার পরে আমি একটু নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, একটা ইনভিটেশন বাড়িতে গেছিলাম। তো স্বাভাবিকভাবে মা এটা জানান এবং বলে
যে চূড়ান্তভাবে আমাদের হ্যারাস করছে এবং আমায় ছেড়ে দিই। দেখুন, আমার পরিবার তো কোনো অপরাধ করেনি, আমার পরিবার তো মমতা ব্যানার্জির কিছু ক্ষতি করে দেননি বা রাজ্য সরকারের তো কিছু ক্ষতি করে দেননি। তো আমায় যখন পায়নি তখন আমার পরিবারের ওপর তারা হ্যারাসমেন্ট এবং তারপরে আমি আমার দলের বিভিন্ন অ্যাডভোকেটের সাথে কথা বলি এবং অ্যাডভোকেট বিল্লদল ভট্টাচার্য যিনি আমার কেসটা দেখছেন ওনার সাথেও আমার কথা হয়, কনসাল্ট করি এবং তারপরে আজকে কোর্টে আসি এবং কোর্টের রায় আপনারা দেখতেই পেয়েছেন। সরাসরি মহামান্য বিচারপতি অমৃতা সিনহা বলেই দিয়েছেন যে আমার বিরুদ্ধে পুলিশ কোনো কোয়ার্সিভ অ্যাকশন নিতে পারবেন না। তদন্তে যদি পুলিশ ডাকে তাহলে আমি যেতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে কোনো কোয়ার্সিভ অ্যাকশন পুলিশ নিতে পারে। আর দলের তরফ থেকে যোগাযোগ আপনার সাথে করা হয়েছে? দলের তরফ থেকে বিভিন্ন নেতারা সবসময় আমার সাথে যোগাযোগ হয়েছে। আমাদের মিডিয়া টিম বলুন, আমাদের দলের যিনি এলওপি লিডার অফ অপোজিশন সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি যোগাযোগ করেছেন, আমার দলের রাজ্য সভাপতি, বর্তমান রাজ্য সভাপতি, মিনিস্টার অফ স্টেট আপনারা জানেন শ্রী সুকান্ত মজুমদার উনিও আমার সাথে যোগাযোগ করেছেন। আমার দলের সমস্ত নেতৃত্ব, কেয়া ঘোষ বলুন, কালীচরণ সাউ বলুন সহ সমস্ত নেতৃত্ব, আমাদের মিডিয়া ইনচার্জ বলুন, তুষারকান্তি ঘোষ বলুন, সমস্ত নেতৃত্ব আমার সাথে যোগাযোগ করেছে এবং আমায় পরামর্শ দিয়েছে। একটা প্রশ্ন তো করতেই হয়, আপনি যেখানে ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসেবে আমরা আপনাকে চিনি, সেখানে রাজ্য জুড়ে যেরকম একের পর এক নৈরাজ্যের ছবি উঠে আসছে, গণপিটুনি, এইরকমভাবে নীতি পুলিশি, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালের নির্বাচনে 213টা সিট পেয়েছে, তো স্লোগান হয়েছিল 213 যা খুশি করো, এবং 29-এর এই 24-এর নির্বাচনের পরে 29 হওয়ার পরে ওরা একটা টার্গেট নিয়েছে যে 24-এ 29 মানে 26-এ আমরা বিরোধী ফিনিশ, মানে বিরোধীকে এই মাটি থেকে বিরোধী কণ্ঠ মানে বিরোধী মুক্ত বাংলা। তো এই অঙ্গীকারবদ্ধ হয়ে তারা নেমেছে। যেদিন থেকে কোর্টের রায় ঘোষণা হয়েছে, আমরা 21 সালের পোস্টপোন ভায়োলেন্স দেখতে পেয়েছিলাম, কিন্তু 24 সালে লোকসভা ইলেকশনের পরেও যে ভয়াবহ চিত্র দেখতে পেল পশ্চিমবঙ্গ, তা আশা করি পশ্চিমবঙ্গের মানুষ এক্সপেক্ট করে না। এবং আপনাকে প্রথমেই বললাম যে গণপিটুনি, আমার কথা হচ্ছে আজকে প্রশাসনিক প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে সেই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি স্বরাষ্ট্র দপ্তর সামলান তার উচিত ছিল না পুলিশকে নির্দেশ দেওয়া যে এই গণপিটুনিগুলো আটকাও? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা 2021 সালের ভিডিও। তার মানে তৃণমূল কংগ্রেস এটা স্বীকার করছে যে এটা 2021 সালের ভিডিও, এটা তো ভারতীয় জনতা পার্টির কেউ বলেনি। তার মানে তৃণমূল স্বীকার করছে এই ভিডিওটা হওয়া সত্ত্বেও তারা কোনো অ্যাকশন নেয়নি কেন? আজকে 24 সালের এই 10ই জুলাই কিংবা 11ই জুলাই দিনটা আমাদের দেখতে হবে কেন? সেইটার উত্তর দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, যে এতদিন কোনো স্টেপ নেননি, কিন্তু এখন যখন একের পর এক ভিডিও সামনে চলে আসছে তখন কারা এই ভিডিও প্রকাশ্যে আনছে সেইটা খুঁজতে আপনার পুলিশ ছুটছে। এর থেকে একটা প্রশ্ন তো করতেই হয় যে 2021 সালেও পুলিশ মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো পুলিশ মন্ত্রী তিনি, তাহলে কেন কোনো শাসক দলের তরফ থেকে অ্যাকশন নেওয়া হলো? দেখুন, শাসক দল যদি অনুব্রত পার্থদের রয়্যাল বেঙ্গল টাইগার বলে, তার মানে যদি শাসক দল অনুব্রত পার্থ, শেখ শাহজাহানের মতো ব্যক্তিদের মানে প্রোটেকশন দেবার চেষ্টা করে, দেখুন আমি তো বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে শেখ শাহজাহান যার বিরুদ্ধে সন্দেশখালীতে এত অভিযোগ, এই শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল যে শেখ শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তো বোঝা উচিত, তার মানে বাংলার গণতন্ত্রের নাম হওয়া উচিত শেখ শাহজাহান, বাংলার গণতন্ত্রের নাম হওয়া উচিত অনুব্রত মণ্ডল, বাংলার গণতন্ত্রের নাম হওয়া উচিত জয়ন্ত সিং, বাংলার গণতন্ত্রের নাম হওয়া উচিত জেসিবি। এটাই মমতা ব্যানার্জি এক প্রকার বুঝিয়ে দিচ্ছে বাংলা। পৃথ্বীরাজ, একটা প্রশ্ন তোমাকে করব, আমরা দেখছি দিকে দিকে ভিজিল্যান্টিজমের চিত্র, কেন তৃণমূলের নেতারা এভাবে হাতে শাসন আইন হাতে তুলে নিচ্ছে? দেখুন, তৃণমূলের নেতারা মনে করেন যে আমরা ভোটে জিতেছি মানে আইন হাতে তুলে নিতে পারি। আপনি যে কোনো তৃণমূল কংগ্রেসের নেতাকে গিয়ে কোনো একটা কড়া প্রশ্ন করুন বা জিজ্ঞেস করুন যে আপনাদের ডিফল্ট কেন, ওদের একটাই উত্তর হয়, মানুষ আমাদের রায় দিচ্ছে, মানুষ আমাদের সাথে আছে। তো জাস্টিফিকেশন একটাই যে মানুষ আমাদের ভোট দিয়েছে মানে মানুষকে আমরা যা খুশি তাই করতে পারি, আমরা সরকারে ক্ষমতায় মানে আমরা মানুষের সাথে যা খুশি তাই করতে পারি, এটাই তৃণমূল কংগ্রেস এই বাংলায় করে। পৃথ্বীরাজ, আমার শেষ প্রশ্ন,
তোমাকে যে প্রশ্নটা করতেই হয় যে এত চারিদিকে অপরাধের ঘটনা, কিন্তু মানুষ সেভাবে বিজেপিকে রাস্তায় দেখা যাচ্ছে না। প্রশ্ন আসছে, আমাদের দর্শকরাও প্রশ্ন করছে যে বিজেপির এই যে প্রোটেস্ট, তাকে শুধু সোশ্যাল মিডিয়া নির্ভর হয়ে যাচ্ছে বা টিভি নির্ভর, রাস্তায় কেন দেখা যাচ্ছে? দেখুন, এটা কে বলছে কে না বলছে জানি না, বিজেপি একমাত্র দল যারা আজকের দিনে আজকের বাংলার মাটিতে আজ অব্দি আন্দোলন করে যাচ্ছে। কারণ এই সরকারি কর্মচারীদের পাশে কে দাঁড়িয়েছে? ভারতীয় জনতা পার্টি। এই মধ্যশিক্ষা পর্ষদের পাশে কে দাঁড়িয়েছে? ভারতীয় জনতা পার্টি। একাধিক ইস্যু, আজকে দেখুন না, পশ্চিমবঙ্গের যত ইস্যু দেখতে পাচ্ছেন সব ইস্যুর পাশে কিন্তু একমাত্র নেতৃত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আজকে যাই সিপিএম, যে মাকুরা আজকে লাফিয়ে লাফিয়ে এখানে এসে এত বড় বড় কথা বললেন নির্বাচনে, তারপরে 21 জন প্রার্থী মিলে সব জামানত বাজেয়াপ্ত হয়ে চলে গেলেন, তারাও মাটিতে নেই এবং তৃণমূলও মাটিতে নেই। তৃণমূল এখন মানুষ বিরোধী হয়ে যাচ্ছে, গণতন্ত্র বিরোধী তৃণমূল দিন দিন পরিণত হচ্ছে। কিন্তু যদি গণতন্ত্রের পক্ষে কোনো দল থাকে তাহলে ভারতীয় জনতা পার্টি আছে। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যে বুদ্ধিজীবী যে সুভাদারা আজকে দাঁড়িয়ে এই যে মণিপুরের ঘটনা নিয়ে এত বড় বড় কথা বলে, মণিপুর নিয়ে এত আওয়াজ তোলে, ওই তারা তো একটা বাক্য একটা কথা বললো না যে আজকে যে ঘটনা ঘটে গেল বাংলায়, এই ধরুন জগদ্দল বলুন, এই ধরুন চোপড়া বলুন, এই ধরুন জয়ন্ত সিং এর এই ঘটনা বলুন, কই তাদের মুখ থেকে তো কোনো খবর, কোনো কথা শোনা গেল না। একদম। আর কি বলবো? মুখোপাধ্যায়ের নামে কি অভিযোগ হয়েছে? আমরা পশ্চিমবঙ্গে তো বারবার সাক্ষী হয়ে আসছি, দেখেই আসছি যে অপরাধীদের ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তা, এবং যারা অপরাধ করছে না, যারা সাধারণ মানুষ, যারা অপরাধীদেরকে শনাক্ত করার জন্য হেল্প করছে, তাদের ক্ষেত্রে পুলিশি সক্রিয়তা হয়ে গেল। তো আজকে আমরা মাননীয় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই আবার সিমিলার ইনসিডেন্ট নিয়ে। আমরা দেখতে পেয়েছি যে হারিয়ানা হতে একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে। এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তো খাপে খাপে এরকম প্যারালাল গভর্নমেন্ট চলছে। তো একটি তালিবানি রাজ, বা যেখানে মনে হচ্ছে যে রুল অফ শরিয়া প্রিভেল করছে আর কি, সেরকম একটি প্যারালাল গভর্নমেন্টের ইনফ্লুয়েন্স আমরা দেখতে পেয়েছি। যে অত্যন্ত নৃশংসভাবে একটা ভিডিও আমরা দেখতে পেয়েছি, ভিডিও যেখানে দেখা যাচ্ছে যে একটি নারীকে কিছু পুলিশ মানুষ মিলে একটি ক্লাব ঘরের মধ্যে অত্যন্ত নৃশংসভাবে তাকে মারধর করছে। সেই ভিডিওটি সার্কুলেটেড হওয়ার পরে এখন ফাইনালি পুলিশ জেগে উঠেছেন। নারী নির্যাতনের জন্য 2021 সালে পুলিশের বক্তব্য নারী নির্যাতন ছিল, তাই জন্য আজকের দিনে 2025 সালে পুলিশ একটি এফআইআর রেজিস্টার। এখন ব্যাপারটা এফআইআর রেজিস্টার করার জন্য নয়, আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে যেভাবে এফআইআর রেজিস্টার করা হয়েছে, মানে আইপিসি সেটা ইউজি হয়ে গেছে 1 জুলাই থেকে, এবং আমাদের নতুন যে আইপিসি জায়গায় যে আইনের মানে বিএফ ভারতীয় ন্যায় সংহিতা, দুটোকে একসাথে লাগানো হয়েছে। মানে এই জিনিস ভাবা যায় না, মানে একটি মানুষ যদি কোনো কিছু নাও জানে সে কখনো এত বড় ভুল করবে না। বাট পুলিশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এরকম ইচ্ছাকৃত ভুল করা হয়েছে। তার কারণ হচ্ছে যারা দুষ্কৃতী, যারা এই নৃশংস কাজ দিয়েছে, তাদেরকে ইচ্ছা করে যাতে তারা সহজেই তারা একটা নিষ্কৃতি পায়, তাই জন্য এরকম একটি ভুল এফআইআর বা কমপ্লিটলি যেখানে মানে প্রসিডিউরাল রং আছে সেরকম একটি এফআইআর ডেলিভারিটলি পুলিশ করতে হয় বলে তুলছে। এবং যে মানুষগুলির জন্য আজকে সত্যটি সামনে এসছে তাদেরকে সাংঘাতিকভাবে ভয় দেখানো এরকম একটি ছেলের ক্ষেত্রে আমরা দেখতেই পেয়েছি যে পুলিশ রামপুরহাট স্টেশন থেকে তাকে ফোন করে ধামকিয়ে রাত্রিবেলা তার বাড়িতে লোক পাঠিয়ে তাকে থানায় এসে নিয়ে গিয়ে তাকে প্রচুরভাবে ভয় দেখিয়েছে। আমার আজকে বক্তব্য যিনি উনি আজকে আদালতে দ্বারস্থ হয়েছিলেন, উনি বেলগড়িয়া পুলিশ স্টেশনে থাকেন। 19 বছর বয়সী একটি কিশোর, সেও এই সত্যিটি উদ্ঘাটন করতে সাহায্য করেছে। তার কাছেও এরকম এই ভিডিও কপি এসেছিল আর কি, সেও দেখেছে সেটা। তো পুলিশের বক্তব্য হচ্ছে যে না, এতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন রাজ্যের বিচার ব্যবস্থায় এটাকে নাকি আহত করা হয়েছে। তো পুলিশ যথারীতি যেটি করে আর কি, আমরা কেস হিসেবে জানি মার্সিনারি হিসেবে কাজ করে। পুলিশ গতকাল থেকে হ্যারাস করতে শুরু করেছে এই ছেলেটিকে এবং তার পরিবারকে। গতকাল সকাল থেকে তার বাড়িতে ফোন আসতে শুরু করে, তাকে করে থানায় ডেকে পাঠায়। তার বাড়িতে সিভিক ভলেন্টিয়াররা এসে তার বাবার সাথেও যেরকম কথা বলছে, ফুটেজও আছে আমাদের কাছে। তো তাতেও দেখা যায় হচ্ছে যে ভয় দেখাবার চেষ্টা করা হচ্ছে। তো তাতে ফাইনালি ওরা বলে হচ্ছে যে না, আমরা আমাদের লয়ারের সাথে কথা বলে তারপরেই যা করার।
তারপরে ফাইনালি রাত্রিবেলা 11টার সময় একটি মিটিং করানো হয়, নোটিশ পাঠিয়ে আজকে সকাল 11টার সময় থানায় ডাকা। তো আমরা এই পদ্ধতিটা আমি তুলে ধরেছি যে এটা কি পদ্ধতি, এটা কোন দেশের আইন, এই আইন তো কোথাও নেই। আর এরকম ভাবে মানুষকে ভয় দেখানো তো যেতে পারে না, মানুষকে হ্যারাস করা যেতে পারে না। বলতে গেলে একটা রাইট টু প্রাইভেসি আছে, একটা রাইট টু রেপুটেশন আছে। পুলিশ এই জিনিস করতে পারে না, পুলিশের যে কাজ করা উচিত সম্পূর্ণভাবে রাজ্যে ব্যর্থ, সেই কাজটা মন দিয়ে করে। আমরা এই বাদ দিয়েও আমরা সিবিআই তদন্ত চেয়েছি, কেননা পুলিশের এই ভূমিকাটা অত্যন্ত সন্দেহজনক। যারা অপরাধী তাদেরকে সম্ভবত বাঁচাবার জন্য পুলিশ এই জিনিস করে আছে। তো আজকে আপাতত আমাদের ইন্টারিম পিরিয়ডের জন্য আজকে ছিল সকালবেলাতে আপনি লিভ দিয়ে আসতে সময় অমৃতা সিনহার কাছে মাননীয় বিচারপতি করে আপাতত যে নোটিশটি পাঠানো হয়েছে নোটিশের সাথে কোঅপারেট করতে, যদি কোনো তথ্য থাকে যেটা তদন্তকে সাহায্য করা যায় সেই তথ্য দিতে। তবে আদালত আরো একটা জিনিস বলে দিয়েছেন একটি ইন্টারিম প্রোটেকশন দিয়ে, যে কোনো মতে বা কোনো অবস্থায় এই ছেলেটির বিরুদ্ধে পিটিশনের যিনি ছিলেন তার বিরুদ্ধে কোনো রকমের কোয়ার্টফুল অ্যাডমিট দিতে পারেন না কোর্টে। তো আজকের দিনে এই হয়েছে। আমরা আশা করেছিলাম যে যদি না ডেকে পাঠায় লোকজনকে, তার জন্য ডিজিপিকে একটি নির্দেশ দেওয়ার জন্য, যাতে ডিজিপি একটি নোটিশ করে। রাজ্যের তরফ থেকে তখন বলা হয় হচ্ছে যে না কিছু ক্ষেত্রে করে থাকে, তো সেই ক্ষেত্রে পুলিশকেও ভৎসনা করা হচ্ছে যারা করছে সেই ব্যাপারে। তো একটাই বার্তা আপনাদের সবাইকে দিতে চাইবো এই মামলাটির মাধ্যমে, এরকম বেআইনি কাজ যদি পুলিশ করে থাকে, পুলিশের বেআইনি কাজের বিরুদ্ধে ভয় পাবেন না, আদালত আছে। জানবেন হচ্ছে যে বেআইনি কাজের সামনে মাথা করতে নেই, আইন যেটা সেটা মেনে চলবে। আজকে এই অবধি হয়েছে আপাতত। এরপরে এফিডেভিট কলফর করা হয়েছে, পুলিশকেও বলা হয়েছে যে এই কেসটি প্রোগ্রেস রিপোর্ট সাবমিট করতে। কেননা আমাদের আশঙ্কা যেটা সেটা হচ্ছে যে যারা অপরাধী, যারা এইরকম জিনিস এরকম নৈরাজ্য চালিয়ে যাচ্ছিল ওই জায়গায়, তাদেরকে বাঁচাবার জন্য পুলিশ তাদের সাথে একই কি বলবো মানে একসাথেই তাদের সাথে চলে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে। আবার 4 সপ্তাহ পরে মামলাটি 6 সপ্তাহ পরে